শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এত তাৎপর্যপূর্ণ অস্তিত্বের ব্যক্তিত্বের বিগ্রহ, তিনি আমাদের কাছে স্পষ্ট ভাষায় বললেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমি আগেই বলেছি, কোর্ট কখনো আপনার আমার কথা শুনবে না, প্রমাণ চায়। বিজ্ঞানী কখনো আমার আপনার কথা শুনবে না, ওরা প্রমাণ চায়, বিজ্ঞান সিদ্ধ প্রমাণ চায়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার এই লীলা মাধুর্যের মধ্যে তিনি প্রত্যেকটি শব্দকে প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, এবং অভিধান এবং বাণী গ্রন্থ রেখে তিনি পরপর দিয়ে গেছেন। বইটির নাম হচ্ছে বাগর্থ দীপিকা, দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা, সৎসঙ্গ পাবলিশিং হাউসে পাবেন। 125 পাতা খুলবেন, বাঁ দিক ডান দিকের পাতায় ওপর দিকে দেখবেন রয় একার ত বিসর্গ রেত। রেত মানে অনেক, মানে স্পার্ম হয়, অনেক মানে হয়। আরেকটি সিগনিফিক্যান্ট ওয়ার্ড, আরেকটি মিনিং আছে, তার মধ্যে আছে শব্দ, রণন, ঝঙ্কার এবং কম্পন এবং স্পন্দন। আমরা এখানে একটু পরেই প্রেয়ার করব। মৎস্য, কুর্ম, কোল, নৃসিংহ, এই যে বললাম, মৎস্য ডিম পেড়েছে, কুর্ম ডিম পেড়েছে, এই মৎস্য, কুর্ম, কোল বাচ্চা দিয়েছে, বরাহ বাচ্চা দিয়েছে। আমরা কিন্তু এখন এখানে বসে থেকে মাছের ডিম ফুটিয়ে তার উপাসনা করি না, আমরা কিন্তু এখনও কচ্ছপের ডিম ফুটিয়ে উপাসনা করি না, আমরা কিন্তু বরাহ নন্দ দিয়ে জয়ধ্বনি জিন্দাবাদ এবং যুগ যুগ জিয়ে বলে আমরা এখনো চলি না। এই যে ইভ্যালিউশন আমরা মেনে নিয়েছি, এই ইভ্যালিউশনকে মানতে মানতে ক্লাস 1 থেকে ডক্টরেট পর্যন্ত, অপটিমাম পর্যন্ত টোটাল ক্রোনোলজিক্যাল ইভ্যালিউশনকে আমরা মেনে নিয়েছি। আগে যখন আমাদের জ্বর জারি হতো গ্রামে, মিক্সচার আর পুড়িয়া ডাক্তার দিয়ে দিতেন, তারপরে আসলো পেনিসিলিন, টেরামাইসিন, সুবামাইসিন, দোজ আর অল হাই অ্যান্টিবায়োটিক। এখন যে কোনো ডক্টরকে কি জিজ্ঞাসা করুন, সুবামাইসিন, টেরামাইসিন, পেনিসিলিন দেবেন, ওরা দূর বসে, ওসব অনেক অনেক আগের কথা, ওসব বাদ দিন। এখন নতুন নতুন অ্যান্টিবায়োটিক, পাওয়ারফুল মাল্টিপল অ্যান্টিবায়োটিক এসছে। সময়, ব্যাকটেরিয়া, প্যারাসাইট স্ট্রং হয়ে গেছে, অ্যান্টিবায়োটিকও স্ট্রং হয়েছে। তাই বর্তমান যুগ পুরুষোত্তমের অবতরণ এবং আবির্ভাবের প্রয়োজন হচ্ছে স্ট্রং নাম, যে স্পন্দন, যে কম্পন আমাকে এখান থেকে ওখানে কনভার্ট করতে পারে। আমার শেষ পর্বের উপসংহার কথা, যেই সত্যানুসরণ বইটা আবার পড়বে প্রার্থনার পরে, আমি তখন রওনা হয়ে যাব সোদপুরের পথে। যখনই পড়বে দেখবেন ওর মধ্যে একটা লাইন আছে, বইটা খুলে দেখবেন, যে 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 বইটা উনি নিজে হাতে লিখেছেন, একটাই বই, বইটার নাম সত্যানুসরণ, আর একটা লাইন তিনি নিজে হাতে লিখেছেন। বইটার বয়স 100 বছর অতিক্রান্ত। 1316 সালে বইটা প্রথম লিখেছেন, 1316 সালে সত্যানুসরণ বইটা লিখেছেন, আর এটা 1430-এর কাছাকাছি চলছি আমরা, 1430। সুতরাং এই 100 বছর অতিক্রান্ত এই বইটির বয়স, তার মধ্যে একটা লাইন আছে। লাইনটা কি জানেন? সুখ এক রকমের ভাব, দুঃখ এক রকমের ভাব। আমি এইমাত্র জাস্ট নাও লিলুয়াতে বলে এখানে আসছি, দুঃখ এক রকমের ভাব। তারপরে বড় সাংঘাতিক কথা লিখেছেন, তাকে নাকি ইচ্ছে করলে কি করা যায়, কি করা যায়, তাড়িয়ে দেওয়া যায়। আমি আপনাকে ছাসি একটা চড় মারছি এক্ষুনি, এখান থেকে আমার সামনে আসুন, এই লাঠি দিয়ে পিঠের উপরে একটা ডাস করে বাড়ি মারছি, আপনার দুঃখ হবে, ব্যথা হবে, তাড়িয়ে দিয়ে আমাকে দেখান। কোর্টে বলুন, কোর্ট এটা মানবে না। কোনো সায়েন্টিস্টকে বলুন, কোনো ডক্টরকে বলুন, কেউ মানবে না। তাহলে ইনি অনুকূল চন্দ্র, শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময় পুরুষোত্তম, তিনি মানুষী তনুকে আশ্রয় করে এমন একটা ওয়ার্ড নিজে হাতে লিখে গেলেন, যা বিজ্ঞান স্বীকার করে না, যা বিজ্ঞান বিশ্বাস করে না, যা আজকে প্রামাণ্য নয়। এ কথা আমাদের কাছে আসতে পারে। আমি একটা বলে যাচ্ছি, এরকম ক্রোনোলজিক্যালি প্রত্যেকটি টার্ম, কন্ডিশন এবং ওয়ার্ড একইভাবে সত্য। দিনের আলোর মতো, সূর্যের তাপের মতো, জলের প্রবাহ শীতলতার মতন, এরকম একইভাবে আকাশের মতো, মাটির মতো সত্য তার প্রত্যেকটি কথা। তিনি বলছেন তাকে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যায়। আমি যখন খুব ছোট, হাফ প্যান্ট পরি, ঠাকুর ঘরে ঢুকছি, ঢোকার সময় দেখবেন ওরা যে বসে আছেন, বাঁ পাটা, এটা নয় যেটা পা এম করে বসে আছেন, বাঁ পাটা ডান পায়ের ওপরে, ওই বাঁ পাটা, এই আমরা বলি না রাতুল চরণ, রাঙা চরণ, এসব বলি, এই কথাগুলো আমি অনেক শুনেছি জন্ম থেকে, কিন্তু হঠাৎ করে ঢুকে আমার চোখটা ঠাকুরের পায়ের দিকে গেছে পার্লারে। আমি বাঁ দিকের দরজা দিয়ে ঢুকেছি, দেখি ঠাকুরের পাটা এরকম করা আছে, আমার চোখটা আটকে গেছে। আমার যেন মনে হচ্ছে এরকম শরীর, এরকম পা আমি আমার জীবনে কখনো দেখিনি। আমার খুব ইচ্ছে হচ্ছে আমি একটু হাত দিয়ে পাটা দেখি।
ভয় হচ্ছে ভেতরে, ভীষণ ভয় হচ্ছে। কি ভয় হচ্ছে? ভয় হচ্ছে যে যদি ধমক দেয়, যদি বকা দেয় তাহলে তো মুশকিল। আবার দেখি যে আমার মাথার ওপর দিয়ে উনি তাকিয়ে আছেন, আমার মাথার ওপর দিয়ে ওদিকে তাকিয়ে আছেন, আমার দিকে দৃষ্টি নেই, হরাইজনের দিকে দৃষ্টি। আমি সাহসে গুটি গুটি ভর করে চৌকির কাছে এগিয়ে গিয়ে আমার এই ডান হাতের এই আঙুলের এই কর্ডটা দিয়ে একটু চাপ দিয়েছি বাঁ পায়ের ঠিক মাঝখানটা, এরকম করে চাপ দিয়েছি। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কর পায়ের মধ্যে ঢুকে গেছে। আমার কৌতূহল শেষ। আরেকটি কথা, যখন 1 কি 1.5 হাত কি 2 হাত চৌকিটার কাছাকাছি আমি গেছি, অ্যাটমসফিয়ারিক চেঞ্জ আমি ফিল করছি, একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আমি ফিল করছি, একটা ভাইব্রেশনাল চেঞ্জ ফিল করছি, অরবিটাল চেঞ্জ ফিল করছি। এবং যখন টাচ করেছি তখন একটা শিহরণ পা থেকে মাথা পর্যন্ত, একটা অভূতপূর্ব শিহরণ আমি ফিল করেছি। আমার কৌতূহল শেষ, আমি ব্যাক করছি। ঠাকুর হঠাৎ আমার দিকে ঘুরে, এই রে এবার বোধহয় ধমক দেবে, বকবে। আমি তাকিয়েছি ভয় ভয়, আমার দিকে তাকিয়ে তিনি আর একটা পা আগিয়ে দিয়ে বলছেন, তুই শালা আমার এক ঠ্যাঙে হাত দিলি, আর এক ঠ্যাঙে হাত দিলি না, আর এক ঠ্যাঙে হাত দে, তা না হলে শালা এই ঠ্যাঙে তো গোদ হবি না। আমি এই দুটো হাত দিয়ে দুটো পা কিছুক্ষণ দলাই মালাই করে, অনেক ভক্তজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখেছেন। আমি যখন বাইরে গেছি, আমাকে এই দেখে বাচ্চা তো এগিয়ে গেছি, আমার হাতটা নিয়ে গায়ে মাথায় বুকে শরীরে সব জায়গায় বোলাচ্ছে, দুটো হাতে এরকম জাতার মতো ঘুরছে, বুঝলেন। আমি ভাবছি আরে শালা আমার হাতে যদি এত দামি হয়ে থাকে, আমার নিজের মাথায় এখন আমার নিজের হাত গেল না, ফট করে ছাড়িয়ে নিয়ে নিজের মাথায় কয়েকবার ঘষতে শুরু করলাম। ঠাকুর ওখান থেকে দেখে হাসতে হাসতে শালা পাগল কোনেকার, শালা ডাকাতে কারবার। সেদিন আমি মনে করেছিলাম আমার মতো সৌভাগ্যবান, আমার মতো ভাগ্যবান, আমার মতন সুকৃতিবান মানুষ নেই। কোনো দুঃখ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট আমার ত্রিসীমানায় আসতে পারবে না। ঠাকুরের ভোগ হচ্ছে, বর্দা থেকে ভোগ খাইয়ে দিচ্ছেন, আমি ঢুকে পড়েছি। ঠাকুর তাকে বর্দা বলছে দাঁড়াতে কবে? বলছে হ্যাঁ। দাঁড়ালাম। তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর তিনি বলছেন, বড় খোকা তুই সব নিজে হাতে চটকাই, নিজে হাতে খাওয়াই দে। আমার মনে হয়েছিল আমার মতন ভাগ্যবান, আমার মতো সুকৃতিবান পৃথিবীতে খুব কম। কোনো দুঃখ, যন্ত্রণা, ব্যথা আমাকে স্পর্শ করতে পারে না। কিন্তু এই 2023-এর এই বিপন্নপাড়া শিশু উদ্যানের মাঠে আমার পরমাত্মীয় যৌথ পরিবারের সম্মেলনে আমি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনাদের কাছে বলছি, এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, এত ব্যথা আমার এই পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে ছড়িয়ে আছে। আমি সরাসরি ওর দিকে আঙুল তুলে প্রতিকৃতির দিকে তাকে জিজ্ঞাসা করেছি, হাউ ইজ ইট পসিবল? তোমার লেখা আমরা শুনে এসেছি, তোমার দিব্য জীবন এবং বাণী নাকি অভেদ এবং অভিন্ন। তোমার বাণীর সাথে তোমার জীবনের কোনো ফারাক, তফাৎ, দূরত্ব নেই। তুমি লিখেছো একে তাড়িয়ে দেওয়া যায়, আমি কেন তাড়াতে পারছি না আমার এই দুঃখ, যন্ত্রণা, ব্যথা? এই অন্বেষণ আমাকে সেই সমাধানের মুখোমুখি নিয়ে গেছে। শুনুন, আমাদের এই যে কথা বলছে, এই যারা আছি এখানে, আমি আজকেও বললাম লিলুয়ায় কিছুক্ষণ আগে, আমার শরীরের এখনকার ওজন হচ্ছে 78 কিলো 500। এই 78 কিলো 500 শরীরটাকে চালাচ্ছে কে জানেন? একটা 150 গ্রাম ওজনের মস্তিষ্ক। আমার ভেতরে যে মস্তিষ্ক আছে তার ওজনটা মাত্র 150 গ্রাম, মতান্তরে 1300 গ্রাম থেকে 1500 গ্রামের মধ্যে। এইটুকু একটা যন্ত্র, এইটুকু একটা অংশ আমার গোটা শরীরটাকে চালাচ্ছে, আমার গোটা জীবনকে চালাচ্ছে, গোটা জীবনকে চালাচ্ছে। তার ভিতরে আরও একটা ছোট্ট অংশ, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। ওই হাইপোথ্যালামাসের মধ্যে আরও একটা ছোট্ট অংশ, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেমের মধ্যে আরও একটা ছোট্ট অংশ, তার দুটো পার্ট। যেমন স্টেশনে দেখবেন রেল লাইন 1 নম্বর থেকে গিয়ে 2-এও গেছে, 3-এও গেছে, 4-এও গেছে, ভাগ হয়ে গেছে পার্টে। ঠিক সেই রকম ওই লিম্বিক সিস্টেম থেকে দুটো পার্ট ভাগ হয়েছে। একটার নাম হচ্ছে অ্যামিগডালা, আর একটার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এই যে আপনি বুঝতে পারছি, আপনাকে আমি স্পর্শ করলাম, আপনি আমাকে স্পর্শ করলেন, আমি যে বুঝতে পারছি, এই যে আপনি ব্যথা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, এগুলোকে তৈরি করছে জানেন? হিপ্পোক্যাম্পাস। এই যে হিপ্পোক্যাম্পাস এগুলোকে তৈরি করছে, এই তৈরি করার ভেতর দিয়ে আমরা আনন্দ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, ব্যথা পাচ্ছি। আজকে যদি কোনো ট্রেন আসে, স্টেশন মাস্টার ইচ্ছে করলে পরে 2 নম্বরের জায়গায় 4 নম্বরে দিতে পারে, 4 নম্বরের জায়গায় 1 নম্বরে দিতে পারে, পারে কি না? স্টেশন মাস্টার লাইন কনভার্ট করতে পারে কি না? পারে তো।
পারে তো? ঠিক আমরাও, আমাদের শরীরে বিদ্যুৎ উৎপাদন করছে নিউরন। এই নিউরন যত, আগেই বললাম কার আন্ডারে আমি স্ট্যান্ড করেছি, আমি যার আন্ডারে স্ট্যান্ড করব আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ ঠিক সেই রকম হবে। আমার যদি আন্ডার সেখানে থাকে, তার আন্ডারে আমি স্ট্যান্ড করি, তাহলে থ্রু মাই কনসেন্ট্রেশন, থ্রু মাই কনসেন্ট্রিক মেডিটেশন আমি সেখান থেকে পাওয়ার এবং এনার্জিকে আমি বাইর করতে পারি। আমার ওই অ্যামিগডালা এবং হিপ্পোক্যাম্পাসের মধ্যে ওই নিউরনের কনভার্ট করে আমি তাকে স্পন্দিত করতে পারি, যেটা আমার ফেনোমেনন অনুযায়ী আমি ওকে কনভার্ট করে সুখ বা দুঃখকে ইচ্ছে করলে তাড়াতে পারি। এই জন্য দরকার নাম এবং ধ্যান। এরকম আপনারা যারা বসে আছেন, এরকম ঠাকুরের কাছে আমি একদিন বসে আছি, সরোজিনী জোয়ারদার মা ঠাকুরের কাছে বসে, রাত্রি তখন অনেক, প্রায় 1:30-2টোর কাছাকাছি রাত্রি। ওই সময় বসে আছেন সৎসঙ্গ আর্ট গ্যালারি, তার পূর্ণ পবিত্র আবির্ভাব ভূমি হিমায়তপুর, সেইখানে বসে সেই সরোজিনী মাকে ঠাকুর হঠাৎ বললেন, তুই এখন আয়গা, যা বাড়ির যা। সরোজিনী মা এরকম করে বাইরে তাকিয়ে বলছেন, কন কি আপনি? বাইরে ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার কালো রাত্রি, এখান থেকে এখানে দেখা যাচ্ছে না, আপনি আমাকে জ্যাবের করছেন। আমি টর্চ লাইট, হ্যারিকেন, লণ্ঠন কিচ্ছু আনি নেই, যাবো কেম্বায়? ঠাকুরের মাতৃভাষা, আমারও মাতৃভাষা, পাবনায় আমার দেশ। সেই একই ভাষায় ঠাকুরকে তিনি যখন বললেন, ঠাকুর তাকিয়ে বলছেন, যা, আমি তো করছি, তুই যা, রওনা হ। সরোজিনী মা প্রণাম করে বেরোচ্ছেন। আমি তখন জন্মাইনি, এই ঘটনাটা যখন ঘটছে আমি যেটা শুনেছি, সরোজিনী মাকে ঠাকুর বলছেন, তুই কি আমার এহেনে কিছু দেখতে পাইছিস? সরোজিনী মা তখন ঘটনাটা বলে বলছেন, কি দেখেছেন? এই বর্ণনাটা সরোজিনী মার মুখে আমি শুনেছি ঠাকুরের সামনে বসে। সরোজিনী মা তখন বলছেন যে, আপনি যখন বললেন যাই, তো আমি আছি, আপনার বুকের এখান থেকে একটা আলো বাড়ায় গেল, সেই আলোটা দিয়ে আমি চলে গেলাম, আমি ঘরের মধ্যে ঢুকলাম অত দূরে আর্ট গ্যালারি থেকে। যখন বারান্দায় পা দিয়ে ঘরে ঢুকলাম, আপনি কত দূরে মনে হলো যেন পাশের থেকে করছেন। তুই পৌঁছাইছিস? আমি বললাম, আগে হ্যাঁ। আস্তে 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 আলোটা নিভে গেল। ঠাকুর শুনলেন, সবাই শুনলো, আমরাও শুনলাম। শোনার পর ঠাকুর সঙ্গে সঙ্গে বলছে, যত সব আকাম্বা আজগুবি কথা কয়, ধুর। একটা কথাকেও তিনি আশ্রয় এবং প্রশ্রয় এবং স্বীকার করলেন না। তিনি পছন্দ করতেন বিজ্ঞান সিদ্ধ, বিজ্ঞান ঋদ্ধ বিষয়কে। আপনি কোর্টে গিয়ে যদি কোনো কথা বলেন, কোর্ট তাকে বিশ্বাস করবে না। আপনি কোনো সায়েন্টিস্টের কাছে, বিজ্ঞানীর কাছে যদি কোনো বিষয়কে উপস্থাপিত করেন, কোনো বিজ্ঞানী তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করবে না। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট নেসেসিটি অ্যান্ড যা বলা যায় যে তাৎপর্য কোথায়, ঠাকুর অনুকূল চন্দ্রের এই আলোকময় জ্যোতির্ময় জীবনের তাৎপর্য কোথায়? ঠাকুরের কাছে সমস্তিপুর থেকে ইংরাজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একজন নামটা ভুলে গেছি, তিনি এসছেন, বসে আছেন। আর বসে থেকে কথা বলতে বলতে তিনি এক সময় উঠে পড়লেন। উঠে পড়েই ঠাকুর তাকিয়ে বলছেন, আপনি উঠলেন নাকি? ঠাকুর সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ, এখানে বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কিছু আপ টু ডেট কথা হলে শুনতাম। বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কী হচ্ছে, দীক্ষা নেব কেন, দীক্ষার প্রয়োজন কী, দীক্ষার তাৎপর্য কী, গুরুর দরকার কী, এইসব কথাবার্তা আলোচনা হচ্ছিল। উনি উঠে পড়লেন মাঝখানে, হঠাৎ উঠে বললেন যে, না, বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে, কিছু আপ টু ডেট কথা হওয়ার পর আমি শুনতাম। ঠাকুর ওই ইংরেজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি, তার দিকে তাকিয়ে, আই ওয়াজ প্রেজেন্ট দ্য টাইম, আমি ঠাকুরের দিকে তাকিয়ে দেখেছি, সমস্ত ইন্টেলেকচুয়াল জায়েন্ট যারা, তাদের দিকে তাকিয়ে দেখেছি, ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি, এক মুহূর্তে ইনস্ট্যান্ট আনসার করতে কেউ পারেনি। ঠাকুরের কথাটা শোনার পর ঠাকুর জিজ্ঞেস করলেন, আপনি যে এইমাত্র করলেন, উয়ের মানে কি? উনি বললেন, কি বললাম? এই যে আপনি করলেন না, হ্যাঁ, আপ টু ডেট, হ্যাঁ, উয়ের মানে কি? ব্যাস, দাঁড়িয়ে গেছেন। আর একটা আনসার আমি ওখানে অনেক মানুষকে দেখেছি যারা সঙ্গে সঙ্গে তার ডেফিনেশন দিতে পারেননি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আপ টু ডেট? কয়েকটা সময় পার হয়ে যাওয়ার পর শ্রী ঠাকুর নিজেই বলছেন, আচ্ছা, আপনি তো কলেজে পড়ান? বলছে, আগে হ্যাঁ। আপনি যদি আগামীকাল ক্লাসে গিয়ে আপনার স্টুডেন্টদের বলেন, আগামীকাল নেক্সট ডে আপ টু 5th চ্যাপ্টার পর্যন্ত পড়ে আসবে, তার মানে কি অনলি 5th চ্যাপ্টার না 1 to 5th? প্রফেসর বললেন, না, অফকোর্স 1 to 5th। ঠাকুর একটু হেসে বললেন, আমিও তো শালা তাই কই, একদম সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত যেটা আনফোল্ড করা হয়েছে সেটাই তো মোস্ট আপ টু ডেট। আপনি কি কন? উনি বলেন, হ্যাঁ, একদম তাই। তারপরেই বলেন, প্রফুল্ল, একটু শোনাই দে না।
দি মেসেজের ফার্স্ট ভলিউম, দ্য বুমিং কমিশন অফ এক্সিস্টেন্স রোলস লাইক এ ফ্লাড বলে 9টা ভলিউম মেসেজ বইয়ের, এই 9টা ভলিউমের ফার্স্ট পার্ট থেকে প্রফুল্ল কুমার দাস শোনালেন। তারই বঙ্গানুবাদ করা চলার সাথী, এই চলার সাথী বইয়ের অব্যক্ত ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে বলে সৃজন প্রগতি পরপর শুনিয়ে গেলেন। ভদ্রলোক শুনলেন, শোনার পর উঠে দাঁড়িয়ে ধুতির কোচাটাকে পকেটে গুছতে গুছতে বললেন, হ্যাঁ শুনলাম, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসলো না। ঠাকুর আবার ঝুঁকে গিয়ে বললেন, আমি কই কি, আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন, আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং নর্মাল হবে না। এখন এই উৎসবের সিগনিফিক্যান্ট হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি কার আন্ডারস্ট্যান্ড করে টোটাল ফেনোমেনা, এই যে সকাল থেকে উৎসব উদযাপিত হচ্ছে, আমি এগুলোকে গ্রহণ করছি, অর্জন করছি, আহরণ করছি, কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে, কোন আন্ডারে থেকে, কার আন্ডারে থেকে আমি একে গ্রহণ করছি। বলি কৃষ্ণ কেমন, যার মন যেমন। সূর্যের রং কেমন, বহু রঙের কাঁচে নিয়ে যদি আপনি রাখেন, যে রঙের কাঁচ সূর্যের আলো ঠিক সেই রঙেই কিন্তু প্রতিবিম্বিত হবে। জল এমনই একটি জিনিস, জলের মধ্যে যে কোনো কালারকে মিশিয়ে দেবেন, জল সেই কালারকে ধারণ এবং গ্রহণ করে সেই ব্যাপারই আমাদের সামনে প্রতিবিম্বিত করবে। প্রশ্ন হচ্ছে এই উৎসবে তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা কোথায়? আমি কথা শুরু করার আগেই আপনাদের কাছে বললাম, এই সবার জন্য অমলিন অকৃত্রিম অকপট প্রার্থনা নিবেদনের চেষ্টা করি। ঠিক এই শব্দটি যাকে শ্রী শ্রী ঠাকুর নারায়ণী কেরানি বলেছেন, এই শব্দটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সরাসরি জিজ্ঞেস করছেন প্রফুল্ল কুমার দাস। ঠাকুর, আমি অনেক যোগী সাধক মুনি, অনেক ঋষিকে আমি দেখেছি আমার জীবনে। উনি শ্রীরামকৃষ্ণ সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণের একদম প্রত্যক্ষ শিষ্য স্বামী শিবানন্দজি মহারাজ, যার সন্ন্যাস নাম হচ্ছে মহাপুরুষ মহারাজ, তার কাছ থেকে সরাসরি দীক্ষাপ্রাপ্ত ছিলেন। উনি সরাসরি ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আমি অনেককে দেখেছি, অনেক প্রবলেম নিয়ে মানুষ তাদের কাছে যখন গেছে, এই সমস্যার কথা বললো, শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে বললো, যাও ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়ে গেছে, যখন বলেছে ঠিক হয়ে গেছে। কিন্তু আমরা উইথ দ্য ডিসাইপল অফ পরমপিতা শ্রী শ্রী ঠাকুর, আমরা এরকম প্রচুর মানুষের জন্য প্রেয়ার করেছি, আমরা অসংখ্য মানুষের জন্য প্রার্থনা করেছি, কিন্তু আমাদের প্রার্থনা সবসময় সঠিক হয় না, আমাদের প্রার্থনা সবসময় কার্যকরী হয় না। হোয়াট ইজ দ্য কজ অ্যান্ড রুট, এটা একটু বলবেন? ঠাকুর একটা শব্দ উচ্চারণ করেছিলেন, ছোট্ট একটা শব্দ, সেই শব্দটা হচ্ছে, তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলি হয় না। ঠিক এই শব্দটি ব্যবহার করে বলেছিলেন, তোদের প্রার্থনা কনসেন্ট্রেটলি হয় না। আর এই কনসেন্ট্রিকলি যে হয় না, এটার জন্য আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা প্রমাণ সহ, আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বিজ্ঞানের সমর্থন সহ, আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বর্তমান বিশ্বের লেটেস্ট আল্ট্রা জার্নাল সহ আজকে আমাদের মার্গ উন্মোচন প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তখন দেওঘর থেকে 42 মাইল দূরে দুমকায়, বাড়িটার নাম হচ্ছে মুখার্জি পার্ক, তিনি সেখানে আছেন। সেখানে দুমকা কোর্টের বিশিষ্ট বরেণ্য ব্যবহারজীবী যারা, তারা ঠাকুরকে ঘিরে আছেন। অল অফ দ্য সাডেন ওই আমাদের প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর এই যে আমার বাবার শরীর থেকে আমি আমার মার শরীরে গেছি, তা আমি তো এসছি থ্রু স্পার্ম, তা আমার জন্মানোর সঙ্গে অসংখ্য স্পার্ম ছিল যা মার ওভার সাথে গিয়ে মিলিত হওয়ার জন্য ছুটেছে। আচ্ছা ঠাকুর, এই প্রত্যেকটা স্পার্ম কি সেম চার্জ, সেম ইন্টারেস্ট? প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট এবং চার্জ মানে ভর এবং ওজন এ কি সেম? আমি আশ্চর্য হয়ে যাই, যে কথা, যে বিষয় দীর্ঘদিন গবেষণাগারে বিভিন্ন যান্ত্রিক প্রাযুক্তিক প্রাচুর্যের মধ্য দিয়ে অন্বেষক গবেষক বিজ্ঞানীবৃন্দ আমাদের কাছে উন্মোচন করছেন। মুখার্জি পার্কে দুমকায় আকাশের নিচে মাটির ওপরে বসে তিনি গল্প করতে করতে তিনি একেবারে টুইঙ্কেল অফ অ্যান আই মুহূর্তের মধ্যে উত্তর দিয়ে বলছেন, না। প্রফুল্ল কুমার দাস MA পাস। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন?
শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের এই গোলপার্কের কালচারাল অ্যাসোসিয়েশন আছে, কালচারাল ইনস্টিটিউশন আছে রামকৃষ্ণ মঠ মিশন, তার যিনি সভাপতি সম্পাদক ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। প্রফুল্ল কুমার দাসের বন্ধুকে জানেন? আমাদের ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট ডক্টর অমর্ত্য সেনের মা অমিতা সেন প্রফুল্ল দাসের বন্ধুকে জানেন? প্রফুল্ল দাসের বন্ধু হচ্ছে ভারতবর্ষের অন্যতম অর্থনীতিবিদ অম্লান দত্ত এবং ভবতোষ দত্ত। কোন পেরিফেরিতে মেলামেশা ঘোরাফেরা! আমি প্রফুল্ল কুমার দাসকে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে বহুবার দেখেছি, অনায়াস যাতায়াত যে কোনো জায়গায়, উপাচার্য থেকে করণিক পর্যন্ত। এই এমনতর প্রফুল্ল কুমার দাসের এত আহরণ, এত অর্জন নিয়ে তিনি বিস্মিত হয়ে অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে আছেন। ঠাকুর প্রত্যয়ের সাথে বলছেন, না, প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা, প্রত্যেকটা স্পার্মের চার্জ আলাদা, প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট আলাদা, প্রত্যেকটা স্পার্মের গ্রহণ এবং অর্জন ক্ষমতা আলাদা। ঠিক সাইমালটেনিয়াসলি ওভার ভেতরে মায়ের শরীরে, আমার মায়ের শরীরে ওভার ভেতরে যার সাথে যার সিমিলারিটি হচ্ছে সে তাকে অ্যাকসেপ্ট এবং অ্যাপ্রিসিয়েট করে নিচ্ছে। এই হচ্ছে আমার পৃথিবীতে আগমন, অবতরণ এবং এই পদার্পণের প্রথম সিঁড়ি। আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি, এইভাবে আমার বাবা আমার মার ভেতর থেকে আমি এইভাবে পৃথিবীতে নেমে এসেছি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম প্রলয় মজুমদার? অসংখ্য ত্রুটি, অসংখ্য ভুল, অসংখ্য ফাঁক, অসংখ্য গলদ আমার ভেতরে নিয়ে আমার বাবা সে সময় জানতেন না হোয়াট ইজ দ্য সায়েন্স, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ ম্যারেজ। আমার বাবা গোবর মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ম্যারেজ। আমার মা রেবা মজুমদার জানতেন না হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইউজেনিক। প্রজনন কাকে বলে, বিবাহ কাকে বলে, এটি আমার বাবা এবং আমার মা জানতেন না। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে থেকে শুনছি একটা জীবন জন্মগ্রহণ করে তার জন্মের 20 বছর আগে থেকে। কিভাবে, কেমন করে আসে, কিভাবে জন্মগ্রহণ করে? ছোট্ট একটি বাণীর মধ্যে তিনি বলছেন, অভ্যাস ব্যবহার যেমনতর, অভ্যাস ব্যবহার যেমনতর। বায়োল্যাটারাল বলছেন, একটা বলছেন শিক্ষাও জানিস তেমনতর, আর একটা দিকে বলছেন সন্তানও পাবি তেমনতর। তাহলে আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি, আমি প্রলয় মজুমদার, আমি বাবা হচ্ছি। আমার মিসেস মা হচ্ছে আমার দীর্ঘদিনের ক্রোনোলজিক্যাল হ্যাবিট, আমার দীর্ঘদিনের ক্রমবাহিক চরিত্র, ব্যবহার, আচরণ, অভ্যাস, বাক্য, কর্ম, আচরণ, চরিত্র। এবং আমার স্ত্রীর যে বাক্য, ব্যবহার, আচরণ, চরিত্র যখন অ্যাসিমিলেট করছে, যখন কেউ জন্মালো সে যদি দুষ্কৃতকারী হয় আপনি কাকে দোষ দেবেন? সে যদি লফঙ্গাল, লুচ্চা, বদমাশ হয় কাকে দোষ দেবেন? সে যদি সমাজ বিরোধী হয় কাকে দোষ দেবেন? সে আজকে যদি আমরা ক্রোনোলজিক্যালি আমাদের গ্রাফিক্সকে একবার পর্যালোচনা করে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের পর ঠিক সেই রকম বিশ্বকবির ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। বিদ্যাসাগরের পর এখনো পর্যন্ত ওই বর্ণপরিচয় লেখার মতন ওই ব্যক্তিত্বের অস্তিত্ব এখন অবতরণ করেননি। এখনো পর্যন্ত ফ্যারাডে, আইনস্টাইন, আমরা হকিংকে দেখলাম, লাস্ট চলে গেলেন কিছুদিন আগে। এই হকিংকে দেখলাম একটি অসাধারণ কথা আমাদের বর্তমান বিজ্ঞানের ফিজিক্স উচ্চারণ করেছেন। আমরা বলছি যে এখানে আলো আছে, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি ওখানটা একদম অন্ধকার, বিজ্ঞানটা বলে না। আমরা বলছি এখন প্রচণ্ড শীত, ঠান্ডা পড়েছে, তাই এসব গায়ে চাপিয়ে এসছি, বিজ্ঞানটা বলে না। বিজ্ঞান কি বলে জানেন? পদার্থবিদ্যা কি বলে জানেন? ওরা বলছে এখানে অন্ধকারের অনুপস্থিতি, ওরা বলছে অন্ধকারের মধ্যে আলোর অনুপস্থিতি। এখানে বলছে আমার যে এত শীত করছে, ঠান্ডা লাগছে, এখানে তাপের অনুপস্থিতি। ঠিক সাইমালটেনিয়াসলি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কথা বলছেন, তোমার জীবন যে কনসেন্ট্রিক নয়, সেই কারণে কোনো কনসেন্ট্রিক পার্সনিফাইড আইডিয়ালের অনুপস্থিতি তোমার জীবনের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনকে নষ্ট করে দিচ্ছে। কোনো পার্সনিফাইড লিভিং আইডিয়াল তোমার সামনে না থাকাতে, দোজ আর অল অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল। তুমি তোমার ইচ্ছে মতন উরখ হয়ে গোবিন্দায় নম বলে যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে
পরিস্থিতি ছাড়বে না। এই বিপন্নতার মধ্যে আমরা বিপন্ন পাড়ায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকময় জীবনকে অবলম্বন করে মার্গ উন্মোচনের দিকে এগোচ্ছি। খুব সংক্ষেপে আমার উপসংহারে ফিরব আমি। তার মাধুর্যমণ্ডিত জীবন, পাশাপাশি দুটো চিত্র। আগেরটা বলেনি, এটা আমার কথা নয়, এটা আমি এই লিলুয়াতেও কিছুক্ষণ আগে বলে আসলাম, বা কলোরা বা ডোমজুড়ে এর আগেও বলে থাকতে পারি, এটা রিপিটেডলি হয়তো শুনে থাকতে পারেন, বা আমার কথা এই যারা এই দেবাশিসের বাবা কার্তিক এরা যারা পরিবেশন করেন হয়তো এদের চ্যানেলেও দেখে থাকতে পারেন। তা হোক, আমি আবার রিপিট করছি কথাটা, যদি শুনেও থাকেন আবার রিপিট করছি। এটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথা, আমি জাস্ট আপনাদের কাছে পরিবেশন করছি মাত্র। সঞ্জীব বাবু লিখছেন যে একটি ভদ্রলোক বিয়ে করেছেন, তার মা আছে এবং তার স্ত্রীকে নিয়ে এসছেন। আসার পরে মা বিয়ের আগে পর্যন্ত মা একটু গুড়াকু মাসত, মা একটু পান দোক্তা সব খেত। আর প্রত্যেক দিন ছেলে যখন অফিসে বেরোতো মাকে জিজ্ঞেস করতো, মা তোমার দোক্তা আছে, তোমার গুড়াকু আছে, তোমার পান আছে, সুপুরি আছে, বারবার জিজ্ঞেস করতো। তা মা বলতো হ্যাঁ, আর প্রত্যেক দিন জিজ্ঞেস করতো, প্রত্যেক দিন বলার সঙ্গে সঙ্গে নিয়ে এসে হাজির করতো। আর ঠিক বিয়ের বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর, এখন বাড়িগুলো তো খুব সুন্দর, ফ্যান্টাস্টিক ডিজাইন। আগেকার মতো বাড়িঘর তো এখন আর দেখতে পাওয়া যায় না। একটা ঘুরেই বিশাল একটা ডাইনিংয়ের মতন একটা লাউঞ্জ, তার উপর থেকে দোতলায় উঠে যাওয়ার মতো একটা স্টেয়ার, একটা ওপরে একটা ব্যালকনি, তারপর সে ঘর। নিচের ঘরে সবসময় বাপ মা ঠাঁই হয়, সুতরাং বাপ মা ওই নিচের ঘরই থাকছে। যুক্তি হচ্ছে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পড়ে যেতে পারো, সিট ভিটি ভাঙতে হবে না, ওই নিচেই থাকো, নিচে আমরা লজ্জরে ফ্যান লাগিয়ে দিচ্ছি, ওতেই চলবে, নিজের মধ্যে ঘোরাঘুরি করো। মা বাবাও তাই মেনে নেয়, ঠাকুরদা ঠাকুমাও তাই মেনে নেয়। সুতরাং ওই নিচের ঘরে মা থাকে, ছেলে যখন নেমে আসে প্রত্যেক দিন বলে বাবা আমার দোক্তা ফুরিয়ে গেছে, জর্দা ফুরিয়ে গেছে, পান সুপুরি ফুরিয়ে গেছে। ছেলে বুটের ফিতে বাঁধতে শোনে, ডিক ডিক করে বেরিয়ে চলে যায়। বেশ কিছুদিন বাদে একদিন মা দেখছে, রোজ ভুলে যায়, একদিন দেখছে যে ওপরের থেকে তার বউ, মানে কয়েকদিন হলো, 1 মাস হয়েছে, বউ ফিরে এসে ব্যালকনিতে এরকম করে ভর দিয়ে, এখন তার হ্যাগো শুনছো চুড়ি নাড়িয়ে ডাকা এসব উঠে গেছে, এখন ডাকগুলো খুব সুন্দর এসছে, হাই। আর সুতোর ফিতে বাঁধতে এরকম করে তাকানোর সঙ্গে সঙ্গে বলছে হাই, এই দেখো এরকম করে একটু চুলকালাম, গায়ে এরকম খড়ি বেরিয়ে যাচ্ছে, প্লিজ একটা নিভিয়া আজকে এনো কিন্তু। তখন মাথাটা নেড়ে চলে গেল। আর মা পাশ থেকে বলছে আমার দোক্তা জর্দা সুপুরি পান চলে গেল। ফিরে আসার পর গিন্নি ওপরে ব্যালকনিতে এরকম করে দাঁড়িয়ে আছে, তখন বলছে নিভিয়া ছুড়ে দিয়ে দিল, ফট করে ক্যাচ করে নিলে, একদম ফট করে লুপে নিয়ে নিলে এরকম করে। আর মা তখন বলছে যে আমার দোক্তা পান জর্দা গুড়াকু ভুলে গেছি, পরে আনবো। তুই বউয়ের আঁচলের তলে চলে গেলি, এই কদিন বিয়ে হওয়ার পর বউ যা বলছে প্রম্পট কাজ করছে, আর তোকে আমি এতদিন থেকে বলছি, একটুও মাথার মধ্যে থাকছে না। মাকে 2 হাত ধরে নিয়ে একটা টুলের ওপরে বসিয়ে বলছে মা কিছু মনে করো না, দুঃখ পেও না, এটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট। আরে বাবা, কেবল ফল্ট জানি, টেলিফোন খারাপ হয়, ইলেকট্রিক খারাপ হয়, কেবল ফল্ট হয়, টেকনিক্যাল ফল্ট আবার কি? বলছে টেকনিক্যাল ফল্ট কি জানো, আমি যখন বেরোই তখন তুমি আমাকে কানে কানে পুটু করে বলো প্যারালাল, এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে ফাঁস করে হাওয়ায় মিলিয়ে যায়। আর তোমার বৌমা কিরম বলে জানো, আমি যখন শুই প্রত্যেক দিন সারাদিনের ধকলের পর ক্লান্ত হয়ে শুই, তখন আমার বউ এরকম করে গুঁতো মেরে বলে তুমি যে খাটটায় শুয়েছেন এটা আমার বাবার দেওয়া, তোমার বিয়ের সময় বউ ভাতে যে খরচা করেছেন ওটা আমার বাবার দেওয়া, তুমি যে দিক করে যাও না ওটা আমার বাবার কিনে দেওয়া। আর তোমাকে এতদিন থেকে বলছি একটুখানি মনে থাকলে একটা নিভিয়া নিয়ে আসতে পারো না, একটা নিভিয়া আনতে পারো না। এই প্রত্যেক দিন গুঁতো খাই, একটা কান এরকম করে শুনি, শুয়ে থাকি, বালিশে একটা কান প্যাক করা থাকে আর একটা কান দিয়ে ঢুকে স্ট্রেট ব্রেনে গিয়ে হিট করে, মা বুঝেছি, একদম স্ট্রেট ব্রেনে হিট করে, ওই জন্য ওটা প্রম্পট হয়। আর তুমি বলো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যায়, ওই জন্য মুশকিল। এই বিপন্নতার মধ্যে সম্পন্নতার রূপরেখা যদি আমার কাছে না থাকে, তাহলে পরে আমার কনসেন্ট্রিক অ্যাটিটিউড এবং কনসেন্ট্রিক অ্যাক্সেলারেশন কেমন করে হতে পারে সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারবো না। ঠিক যার আলোকময় জীবনকে নিয়ে, যার জীবনকে নিয়ে আমরা আজকে এই উৎসবে অংশগ্রহণ করেছি, তিনি তখন খুব সম্পন্ন ছিলেন না, অত্যন্ত বিপন্নতার মধ্যে তার ভাই বোন মা এদেরকে নিয়ে তিনি সংসার উদযাপন করছেন। তার বিবাহিতা স্ত্রী, যাকে আমরা শ্রী শ্রী বড়মা বলি, একটু মোটাসোটা ছিলেন, একটা মাত্র ভালো কাপড় ছিল, একটা মাত্র
ভালো কাপড় ছিল, যে কাপড়টা পরে উনি লোকজনের সামনে বাইরে বেরোতেন। আর কাপড় ছিল না, আর একটা গামছা ছিল, যে গামছাটা অনেক বড় মাপের। গামছাটা গায়ে জড়িয়ে তিনি মাদুরে মাটিতে তার স্বামীর পাশে শয্যা গ্রহণ করতেন। সেদিন বসতে গিয়ে ফ্যাস করে পুরনো হয়ে গিয়েছিল, পাছের কাছে গামছাটা ফেসে যায়, ফুটো হয়ে যায়। তিনি শুয়েই তার স্বামী, আজকে যিনি আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, বিবেকানন্দ কিছুক্ষণ আগে গান গাইছিলেন, মানুষই তনু আশ্রয় করে যুগের শেষে যিনি আবির্ভূত হলেন, তিনি কি বার্তা দিলেন আমার কাছে? তার আচরণ, তার বিচলন, তার বেনির্মাণ কি চিত্রিত করলো চলচ্চিত্রের মতো আমার কাছে। তিনি এসে সঙ্গে শুয়েই তার স্বামীকে বলছেন, জানো আমার না এই একটাই, তুমি আমাকে একটা গামছা দিতে পারো? তখন স্বামী অনুকূলচন্দ্র পাশে শুয়ে আছেন। তখন যেই এই কথাটা শুনলেন, তাড়াক করে সোজা হয়ে বসেই বলছেন, বড় বউ, শালা তুমি একটা ভুল করে ফেললে। বড় মা তখন বলছেন, ভুল করলাম? কি ভুল? আরে তুমি তো আমাকে বিয়ে করেছো, আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার হাত তোমার হাতের উপরে নিয়ে আমার অন্ন বস্ত্র বাসস্থান সব দায়িত্ব তুমি গ্রহণ করেছো। আমি আমার স্বামীকে বলবো নাকি পাড়ার লোককে বলবো আমার গামছার কথা? কি ভুল করেছি? ঠাকুর তখন বড়মা মুখের দিকে তাকিয়ে থেকে বলছেন, তুমি এই কথাটা আমার মা করলে ভালো হতো। যাক, একবার বলিছ, আর কিন্তু কয়ে না, কেমন? এরপর থেকে তোমার যা কিছু প্রয়োজন সব আমার মার কাছে কওয়া, বুঝিস? এই বলেই তিনি অবিনাশ চক্রবর্তীকে ডাক দিলেন পরের দিন সকালে। ডাক দিয়ে বলছেন যে, অবিনাশদা, আপনি কলকাতায় গিয়ে একটা বড় সাইজ জানেন তো, ওইরকম একটা পেল্লায় গামছা কিনে নিয়ে আসবেন। আর সন্ধ্যেবেলার মধ্যেই পাবনা হিমায়তপুরে ঢুকবেন, ঢুকে গামছাটা বড়বউকে দেবেন না, গামছাটা আমার মার কাছে প্রণাম করে মার পায়ের কাছে রেখে কবেন কি, মা, গতকাল রাত্রে মা মহামায়া আমাকে একটা স্বপ্ন দেখাইছিল, আর সেই স্বপ্নটা দেখার পর আমাকে মহামায়া বললেন গামছাটা কিনে বড় মাকে দিতে, তাই আপনার পায়ে আমি দিয়ে গেলাম। এইটুকু ছোঁয়া যাবেন, আর কিছু করা লাগবে না। মা বড় বউকে দিবেনি। ঠিক ওইটা ঘটে যাওয়ার পর বড় মাকে দিয়ে দিলেন মা মনমোহিনী দেবী। এবার অবিনাশ চক্রবর্তী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করতে নিয়ে, একটা সামান্য গামছার জন্য এরকম করে ঘুর পাকে এত নাটক করার দরকার কি ছিল? সরাসরি দিলেই তো হতো। কাঁধের ওপরে হাত দিয়ে ঠাকুর ভাটিবনের মধ্যে হাঁটতে হাঁটতে বলছেন, দেখেন, আপনি যা করছেন তা একদম ঠিক, আপনি যা করছেন তা সর্বৈব সত্য, কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে বড় বউর কথা শুনে বড় বউকে দিয়ে দিতাম, বড় বউর মনের মধ্যে কি কি হওয়ার সম্ভাবনা থাকতো শোনেন। বড় বউ ভাবতো, স্বামী আমার সব, যা কিছু প্রয়োজন স্বামী কি কব, মাক না করলেও চলবে, দেওরদের না জানালেও চলবে, ভাইয়ের বউদের অত গুরুত্ব না দিলেও চলবে, স্বামী আর আমি আর স্বামী, এই বোধটা কাজ করবে। আর আমার মার ভেতরে কি কি সম্ভাবনা ছিল, মা ভাববে এই ছাওয়ালের বিয়ে দিলাম, শালা একটা বাচ্চা হয়েছে, এরই মধ্যে বড় বড় আঁচলের তলে পুটুলি হয়ে গেছে, আগে সব কথা আমার কথা অনুযায়ী চলতো, আর আমার কিছু জানাও না, কয়ও না, বোঝেও না। এই যে হতো, আমার ভাই এবং ভাইয়ের বউরা ভাবতো বড়দা এখন বড় বৌদির কথা শোনে, আর বউয়ের যারা যা, বড় বউয়ের যারা যা, আমার যারা ভাতৃবধূ, তারা ভাবতো বড় ঠাকুর বড় বউ ছাড়া আর কিছু বোঝে না। এই বিপর্যয়ের সম্ভাবনা সংসারে থাকতো। আর আমি যা করলাম তাতে কি হলো জানেন? তাতে হলো কি, বড় বউ শালা সঙ্গে সঙ্গে বুঝে গেল আমার স্বামী হোক আর আসামি হোক, যাই হোক না কেন, এ মা ছাড়া জীবনে কিচ্ছু বোঝে না, যা কিছু সব মার কাছে কওয়া লাগবি। আর আমার ভাইরাও বুঝে গেল বড় ঠাকুরে বা বড়দাক এসব বলে কিছু হয় না, সব মার গোড়ায় মার ঠ্যাঙে দেওয়া লাগবি। এই যে বম্বে রোড, হাই রোড যত তৈরি হচ্ছে দেখবেন, আমি পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্ট আমলে একটি সেমিনারে গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনায়। সেখানে একটি আশ্চর্য তথ্য জানতে পেরেছি, যত হাই রোড দেখবেন তার দুপাশে গাছ পুঁতে দেওয়া হয়। কেন, কি জন্য গাছ পোতা হয়? হাই রোডের পাশে দেখবেন সবসময় গাছ পোতা হয়। হাই রোডের ওপরে হেভি ট্রাক, হেভি ভেহিকেল যাতায়াত করে, প্রচণ্ড কম্পন তৈরি হয়। যে সোলিংয়ের মধ্য দিয়ে রাস্তাটা তৈরি হয়, ওই প্রচণ্ড কম্পনে মাটিগুলো আলগা হয়ে যায়। আর যত গাছ পরপর লাগিয়ে দেওয়া হয়, গাছের শিকড় মাটির ভেতরে চলে যায়, আর মাটি ওই কাছাকাছি শিকড়কে আঁকড়ে ধরে, যার ফলে ওই ভাইব্রেশন অটোমেটিক্যালি অ্যাবজর্ব করতে পারে। যত রেল লাইন দেখবেন, রেল লাইনের ভেতরে অসংখ্য স্টোন চিপ, বড় বড় পাথর দিয়ে দেওয়া হয়। রেল যত গতিতে ছুটে যাক না কেন, ওই
ওই ভাইব্রেশন ওই মাটির সাথে পাথর ওটাকে অ্যাবজর্ব করে নেয়। আশ্চর্যের ব্যাপার। আমরা আগে গরু গাড়ি চড়তাম, এখন জেট গতিতে এসে গেছি। আগে আমরা লম্ফ, হ্যারিকেন, মোমবাতি জ্বালাতাম, এখন আমরা নেওন আলো জ্বালাচ্ছি। এখন আমরা ইনভার্টার ব্যবহার করছি। এখন ফট করে টিপলে পরে গোটা বিশ্ব আমাদের কাছে এত তীব্র গতিতে গতিস্মান হয়েছি। তাকিয়ে দেখবেন ডক্টরেট, পিএইচডি, এমফিল এরকম করা প্রচুর মানুষ বিদ্যায় একবার অপটিমামকে টাচ করেছে, একটু টুস করে রাগিয়ে দেবেন, টুস করে একটু রাগিয়ে দেবেন। এই কিছুদিন আগে আমি অশোকদার বাড়িতে আসছিলাম, আমি সেদিন বলেছি অশোকদার বাড়িতে কিছুদিন আগে আসার পরেই যে অঙ্কুরহাটি বলে একটি ক্রসিং আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে গাড়ি, একটা সবুজ আলো হলে গাড়িগুলো যায়, এই অঙ্কুরহাটি দুদিকেই যাওয়া যায়। আর এখানে যখন আমি আসছি একটা লিকপিকে একটা লোক সাইকেলের উপরে বসে, দুদিকে দুটো হেভি ট্রাক, ওই গায়ে এরকম আকশা দেওয়া আছে যেখানে দড়ি দিয়ে মালগুলোকে বাঁধা হয়, দুটো ট্রাকের মাঝখানে ওই লোকটা সাইকেল নিয়ে ঢুকেছে। আমার আগে একটা গাড়ির ড্রাইভার ওকে বললেন যে দাদা খুব ব্যস্ত, এইখানে ঢুকলেন আপনি, যদি ডাইনে বায়ে লরি ঘোরে তাহলে তো আপনি শেষ, স্যান্ডউইচ হয়ে যাবেন। ভদ্রলোককে উত্তর দিল জানেন, একটা ঠ্যাং মাটিতে এরম করে দিয়ে একটু ঝুঁকে সাইকেলটাকে নিয়ে ওই ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, তোর বাবার রাস্তা সরে বাচ্চা। কি সুন্দর উত্তর। আমার গুরুদেব কি বলছে জানেন, কীরকম আহরণ দেখুন, কীরকম অর্জন দেখুন, ভালো জিনিস কীভাবে রিপ্রেজেন্টেশন হচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য প্রাসঙ্গিকতা কোথায় জানেন, উনি বলছেন ভাব ভাষাকে নিয়ে আসে, ভাষা কখনো ভাবকে আনে না। তাই একটা বিখ্যাত বরেণ্য ব্যক্তিকে যদি একটু রাগিয়ে দেন, ওই ডক্টরেটশিপ একাডেমিয়া তার ঠোঁট দিয়ে আর বেরোবে না, তার ঠোঁট দিয়ে তার ক্রনোলজিক্যাল জেনেটিক্যাল কনফিগারেশনের ভাষাগুলো বেরোবে। আবার একটি নিরক্ষর মানুষকেও যদি রাগিয়ে দেন, তার অ্যাটিটিউড এবং ফিজিক্যাল ফেনামেনা দেখবেন তার ক্রনোলজিক্যাল হেরিডিটিকে ক্যারি করছে। ট্রেনে যখন যাতায়াত করতাম, 3 জনের সিট লোকাল ট্রেনে, 3 জনই বসে আছে, সবারই স্বাস্থ্য পাচা মোটামুটি ঠিকই, আর জায়গা নেই, তবুও দেখবেন আপনারা যাতায়াত করতে করতে ভিড় হয়ে গেলে একজন প্লিজ একটু অ্যাডজাস্ট করুন না, একটু সরে যান না, সরতে ঠেকে গেছেন আর জায়গা নেই, একটা সিটের কাঠের একটুখানি পিচ আর একটা এয়ারে হ্যাঙ্গিং হয়ে আছে, তবুও কিছুক্ষণ বসে ওর মধ্যে গুতুগুতি করতে থাকবে। আমাকে একদিন এরকম বলেছিল, প্লিজ একটু অ্যাডজাস্ট করুন না। আমি বললাম আপনি বসুন, আমি আমার হাঁটুতে কোমরে এখনো জোর আছে, আমি দাঁড়িয়ে যেতে পারবো, আপনি বসুন। তখন বলছে যে অ্যাটিটিউড ইজ এভরিথিং। আমি বললাম না, এরপরে একটু লেজ আছে, অ্যাটিটিউড কামস ফ্রম হেরিডিটি। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন অ্যাটিটিউড ইজ এভরিথিং নয়, অ্যাটিটিউড কোত্থেকে আসে, অ্যাটিটিউড কামস ফ্রম হেরিডিটি, অ্যান্ড হেরিডিটি is it depend upon a good compatible marriage and good ইউজেনিক। যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। দীক্ষা তাৎপর্য, উৎসবের তাৎপর্য, এই সাধারণ সভার তাৎপর্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তার অপরিহার্যতা কোথায়, কেমন, আমরা এইখানে এসে আমরা আমাদের কনসেন্ট্রেসিটিকে রাখতে পারি না। যখনই আমার সিকোয়েন্স, আমার সিচুয়েশন, আমার সার্কামস্টেন্সেস কোনো রকম ডিস্টার্ব হয়, অসুবিধাগ্রস্ত পড়ি, তখন আমি আমার ব্যালেন্সটা হারিয়ে ফেলি, তখন আমি আমার নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলি। দেখবেন যত জেট গতি সম্পন্ন যানবাহন তত নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি। আমরা জীবনে অনেক দূর এগিয়েছি, নিয়ন্ত্রণ করতে শিখিনি। নিয়ন্ত্রণ কি করে শেখা যায়, নিয়ন্ত্রণ কেমন করে হয়, নিয়ন্ত্রণ করবার মাপকাঠি, পদ্ধতি, প্রক্রিয়া কি? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ফার্স্ট ইনিশিয়েশন। আমরা সবাই দীক্ষিত, অনুকূল ঠাকুরের দীক্ষা না নিলেও সবাই দীক্ষিত। কেন বলছি জানেন? দীক্ষা কথাটা আপনারা ডিকশনারি দেখবেন, দয় দীর্ঘই ক্ষীয় হসন্ত। দিক মানে হচ্ছে ইন্ট্রোডিউস করা, দিক মানে হচ্ছে ইম্পোর্ট করা, দিক মানে হচ্ছে ডেমনস্ট্রেট করা। আমার ছেলে যখন এইটুকু হলো, তখন আমরা প্লে স্কুলে দিয়ে দিলাম, কিন্ডারে দিয়ে দিলাম, ছোট্ট অবস্থায় দিয়ে দিলাম। কেন? ওই মুখস্থ করার জন্য, অভ্যাস ঠিক করার জন্য, হ্যাবিট ঠিক করার জন্য, বিহেভিয়ার ঠিক করার জন্য ওই দীক্ষা দিয়ে দিলাম স্কুলের ভেতরে দিয়ে। তাই জন্য বলা হয় শিক্ষক একজন আচার্য, শিক্ষকও একজন আচার্য বলে দেওয়া হয়, আমরা পাঠিয়ে দিলাম তার কাছে। কিন্তু বিং এ প্যারেন্টস, বাবা হিসেবে, মা হিসেবে আমি কিন্তু একদিনের জন্যও বললাম না আমার পরিবারে, এই বাবাকে প্রণাম করো, এই তোমার মাকে প্রণাম করো,
যেই খালি হাতে প্রণাম করতে যাচ্ছে, না না খালি হাতে করছো কেন? তাহলে তোমার যদি পেন দরকার হয় আমাকে বলো, তোমার যদি খাতা কাগজ বই দরকার হয় মাকে বলো, তোমার খিদে পেলে মাকে বলো, তোমার ঘুম পেলে মাকে বলো, তোমার শরীর খারাপ হলে মাকে বলো। এটা বলে কে? তোমার ব্রেন। এটা বলে কে? রিপ্রেজেন্ট করে কে? তোমার ব্রেন। তো তোমার ব্রেনকে সেম অ্যানালজিতে বিজনেস দাও। মাকে আমি কি দিতে পারি, বাবাকে আমি কি দিতে পারি? ব্রেনকে বিজনেস দাও, আমি মাকে বাবাকে কি দিতে পারি? ঠাকুর অনুকূল ঠাকুর অনেক দূর। অ্যাট ফার্স্ট আমার বাবা আর আমার মা, ফিরবো একটু সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণের শ্রী চরণ প্রান্তে। তিনি সেজবাবু মথুরামোহন বিশ্বাসকে বলছেন, জানো গো সেজবাবু, জানো গো সেজবাবু, আসলে আমার মা একটা লোককে দেখিয়ে বলে দিলে এ হলো গে তোর বাপ, একটা দামড়া ছেলেকে দেখিয়ে বললে এ হলো গে তোর দাদা, একটা ঢিঙ্গি মেয়েকে দেখিয়ে বলল এ হলো গে তোর দিদি। শালা আজম্ম লোকটাকে বাপ, ওটাকে দাদা আর এটাকে দিদি বলে মেনে এলুম। কেন জানো? মা বলেছে। মা এ আমার সবচেয়ে কাছে, এ আমার সবচেয়ে নিজের, আমি সব কিছু বলতে পারি। তাই গিরিশচন্দ্র যখন শ্রীরামকৃষ্ণকে তার বাড়ি থেকে হাত ধরে টেনে তুলে ধাক্কা দিয়ে বলল বাকিটা দক্ষিণেশ্বরে গিয়ে খাও, সেই রাতেই সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় অবতরণ করে বললেন, কাঁদছিস কেন? এত রাতেও তুই ঘুমোসনি? সেদিন গিরিশচন্দ্র চিৎকার করে বলে উঠেছিল, এত রাতে তুমি আমার ঘরে কেন ঠাকুর? সেদিন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুই আমায় ডেকেছিলি, আমি তোমায় ডাকলাম। কখন ডাকলাম? এই যে কিছুক্ষণ আগে বালিশে মাথা গুজে কে বলছিল শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়? কে বলছিল তুমি আপনার চেয়ে হও আপনার? এই কথাগুলো কে বলছিল, কে লিখছিল বল? কে লিখছিল জুড়াইতে চাই তবু না জুড়াই? এই কথাগুলো কে বলছিল? আমি লিখেছি। ঠাকুর তুমি জানলে কি করে? মৃগনাভির গন্ধকে লুকোনো যায় না, মৃগনাভির গন্ধ লুকোনো যায় না। যখনই আমি কনসেন্ট্রিক হব, তা সিঁড়ি কোথায়? তা সিঁড়ি কোথায়? কনসেন্ট্রিক হওয়ার সিঁড়ি কোথায়? আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি তোমার অনেক দূরে। আগে মা এবং বাবা যাদের দৌলতে জীবন পেয়েছো, আগে বাবা এবং মা যাদের দৌলতে জীবন পেয়েছো, আগে বাবা এবং মা যাদের প্রতি শ্রদ্ধা সমন্বিত অ্যাক্টিভ অ্যাক্সেলারেন্ট যখন তোমার ভেতরে হবে, তখন ধীরে ধীরে পরের পর্দা মার্গ উন্মোচন হবে। এটা তোমাকে শেখাচ্ছে কে? এই আর্য শাস্ত্র আমাদেরকে শিখিয়েছেন মাতৃদেব ভাবা, তারপরে শিখিয়েছেন পিতৃদেব ভাব। এটাই শেষ নয়, তারপরে বলছেন আচার্য দেব ভাব। এই আচার্যের কথা একটু বলতেই হয়। এখন আমি কিছুক্ষণ আগে লিলুয়া থেকে ফিরলাম, ওখানে আমাকে একজন প্রশ্ন করলেন, আরে আপনি সৎসঙ্গের আচার্য ঠাকুর অনুকূল চন্দ্রকে বলছেন, আমরা দেখলাম তো এখানে মন্দিরে আরও অনেক আচার্য আছে। আমার কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। আমাকে যিনি প্রথম অবাক্য শিখেছেন তিনি আচার্য, বিশ্ববিদ্যালয়ে গেলে উপাচার্য, রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের আচার্য, অনেক আচার্য আছে। আচার্যের গল্প আপনাকে বলি। একটি পথিক, একটি পণ্ডিত পথিক, তিনি একটি গ্রামে যজমান কার্যে গিয়েছিলেন। যজমান কার্য থেকে যখন ফিরছেন, জল তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, একটা রাখাল বটগাছ তলায় শুয়ে আছে। তখন বলছে, হ্যাঁ গো এতটা পথ আরও পানি দেবো? বলি এখানে কোনো গৃহস্থ বাড়ি নেই, একটু জল খেতে পারি? বলছে এই সামনের বাড়িতে চলে যান, সামনের বাড়িতে যান। আপনি কী করেন? বলে আমি পণ্ডিত। বলে বাবা আমাদের গ্রামে তো লেখাপড়া কেউ জানে না, পণ্ডিত এই প্রথম দেখলাম, আপনি যান, খুব যত্ন করে আপনাকে জল খাওয়াবে। ও গিয়ে দরজা নেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, কে কোত্থেকে আসছেন? বলে আমি এই গিয়েছিলাম এখানে, আমি পণ্ডিতই করি, একটু জল খাবো। বলছে পণ্ডিত? এই জীবনে কখনো পণ্ডিত দেখিনি আমরা। আচ্ছা বলুন তো দশরথের বাবার নাম কি? বলে বলতে পারবো না। তার বাবার নাম কি? বলে বলতে পারবো না। বলে জল হবে না, আসুন। এই কিসের পণ্ডিত? বলে দরজাটা বন্ধ করে দিয়েছে। পণ্ডিত ফিরে এসছে সেই বট গাছতলায়। আবার রাখাল জিজ্ঞেস করে, জল খেয়েছেন? বলো না না, খালি বাপের নাম জিজ্ঞেস করছে, খালি বাপের নাম জিজ্ঞেস করছে, আমি তো অত জানি না। তখন বলে আমাকে নিয়ে চলুন, আমার সঙ্গে চলুন। গিয়ে আবার ধাক্কা দিয়েছে, সে ভদ্রলোক বেরিয়ে এসছে। বলছে ওকে যে সব প্রশ্ন করছেন আমাকে করুন। বলছে দশরথের বাবার নাম কি? বলে 11 রথ। বলে তার বাবার নাম কি? বলে 12 রথ। তুই বেটা যত বাপের নাম জিজ্ঞেস করবি একটা করে রথ তোর সঙ্গে সঙ্গে যোগ করে দিয়ে চলে যাবো। এরকম আচার্যের অভাব কোথাও খুঁজে পাওয়া যাবে না।